আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। সমাস করতে আসলেই কি 6 মাস লাগে? আমাদের স্যারে বলতো যে সমাস করতে লাগে 6 মাস। আসলে কিন্তু তা না। সমাস জিনিসটা খুবই সোজা। তো তুমি যদি আসলে সহজভাবে লাইফের সবকিছুকে নাও, তাহলে জিনিসটা আসলেই সোজা। তো আসো তুমি আগে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও যে আসলে সহজ একটা জিনিস করতে বসছি। এর থেকে পরীক্ষাতে কিন্তু 3 থেকে 4টা এমসিকিউ এসে থাকে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো আসো আজকে আমরা 2টা সমাস করব। সমাস প্রধানত 4 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। তোমাদের বইয়ে আসলে 4 প্রকারই দেওয়া আছে। তো আসো সমাস জিনিসটা আসলে কি সেটা দেখি। সমাস জিনিসটা হচ্ছে, একটা উদাহরণ দিলেই তুমি সহজে বুঝতে পারবে। মনে করো আমি বললাম যে সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, তুমি যদি কাউকে কখনো বলতে চাও, তখন কি এমন বলো যে নবাব সিরাজউদ্দৌলা সিংহ চিহ্নিত আসনে বসলেন, নাকি বলো নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলেন? তুমি বলো না নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলেন। এই যে একটা বড় কথাকে সংক্ষেপ করলো, সংক্ষেপ করে বললো, এই কাজটাই করে হচ্ছে সমাস। তো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। ওকে, তাহলে সমাস 4 প্রকার: দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। আগে আমরা দেখি যে দ্বন্দ্ব সমাস কি। দ্বন্দ্ব মানে কিন্তু মারামারি না, হ্যাঁ। এখানে দ্বন্দ্ব সমাস শব্দের অর্থ মিলন। কেমন মিলন? লিখলাম মা বাবা, দেশ বিদেশ, দোয়াত কলম। শব্দগুলোতে তুমি দেখতে পাচ্ছ মা বাবা, মাঝে কিন্তু হাইপেন দেওয়া আছে, দেশ বিদেশ এবং দোয়াত কলম। সহজভাবে যারা আসলে অনেক কিছু বুঝতে চাও না, সহজভাবে তুমি যদি বুঝতে চাও, তাহলেই হাইপেন দেখেই তুমি আসলে বুঝতে পারবে এটা দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্যটা কিভাবে করতে হয়? এর ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে ও এবং আর, এই তিনটা যে কোনো একটা নিয়ে আসলে ব্যাস বাক্য করা যায়। তার মানে তুমি এর মাঝে যদি মা ও বাবা, মা বাবা, দেশ ও বিদেশ, দোয়াত ও কলম। এখন যদি আমরা সংজ্ঞাতে ফিরি, স্যার আসলে বইয়ে কি সংজ্ঞা দেওয়া? বইয়ে হচ্ছে যে পূর্বপদ এবং পরপদে যদি সমান প্রাধান্য থাকে, তাহলে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখন সংসারে মার যেমন ভূমিকা আছে, বাবারও কিন্তু তেমন একই ভূমিকা আছে। দোয়াত এবং কলম, ওই যে একটা সময় লিখতে হতো যে কলমটা আসলে দোয়াতের মধ্যে, কালির মধ্যে ডুবাতে হতো, তারপর লিখতে হতো। তো যদি তোমার কলম আছে দোয়াত নাই, বা দোয়াত আছে কলম নাই, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হইতো না। তো দুইটাকেই, এই যে পূর্বপদ এবং পরপদে তোমার কিন্তু সমান প্রাধান্য থাকবে যে সমাসে, তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের আরেকটা ভেরিফিকেশন আছে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব হচ্ছে আগেরটার মতোই সবকিছু। তুমি তো বুঝছো যে হাইপেন থাকলে আসলে দ্বন্দ্ব সমাস হবে, এইটাতেও হাইপেন থাকবে, কিন্তু একটা এ বিভক্তি যুক্ত থাকবে। আগেরটা ছিল দেশ বিদেশ, এখন থাকবে দেশে বিদেশে। এই বিভক্তি যদি যুক্ত থাকে, তাহলেই সেটা হবে অলুক দ্বন্দ্ব। এর ব্যাস বাক্য কিন্তু একইভাবে করতে হবে, দেশে ও বিদেশে। এরপর আর একটা আছে বহুপদী দ্বন্দ্ব। যদি একাধিক কোনো পদ থাকে, তাহলে তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। যেমন টেক্কা সাহেব বিবি, এমন যদি থাকতো, তো তুমি আসলে এর ব্যাস বাক্য করতা টেক্কা ও সাহেব এবং বিবি, এমন কোনো কিছু দিয়ে। মানে ও এবং আর যে কোনো একটা এনেই তোমার শ্রুতি মধুর শোনায়, এমন কিছু দিয়েই তুমি করতে পারো। এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। দেখো এখানে বহু পদ আছে, আগে কিন্তু 2টা পদ ছিল, এখন এক মানে 2 এর অধিক পদ আছে, তার জন্য একে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। তো সহজে যারা বুঝতে চাও, যদি তুমি আসলে কোনো হাইপেন দেখো, তাহলেই বুঝে যাবে এটা একটা দ্বন্দ্ব সমাস। এর ব্যাস বাক্য করবা ও এবং আর দিয়ে। আশা করি বুঝছো। এরপর যদি আমরা যাই কর্মধারয় সমাস। কর্মধারয় শব্দের অর্থটা আসলে কি? কর্মধারয় শব্দের অর্থ তুলনা। এখন কিসের সাথে আসলে কিভাবে তুলনাগুলো হয় আমরা একটু দেখব। কর্মধারয় শব্দের অর্থ তুলনা। তুলনা আসলে অনেক ভাবে দেওয়া হয়েছে তোমাদের বইয়ে।
প্রথম যে কর্মধারয় সমাসটা আছে তাকে বলা হয় সাধারণ কর্মধারয়। উদাহরণ দিলে তুমি সহজে বুঝতে পারবে। সাধারণ কর্মধারয়টা সাধারণভাবে কোনো কিছুর সাথে তুলনা দেওয়া হয়। যেমন মনে করো নীল পদ্ম, পদ্মকে আসলে নীলের সাথে তুলনা করা হয়েছে। মনে করো মহানবী, নবীকে মহানের সাথে তুলনা করা হয়েছে। তো এখানে কিন্তু দুইটা অংশ আছে, নীল পদ্ম, এটার ব্যাস বাক্য আসলে করতে হয় নীল যে পদ্ম, যে দিয়ে ব্যাস বাক্য করা লাগে আসলে সাধারণ কর্মধারয়ে। মহানবী, মহা শব্দের অর্থ হচ্ছে মহান, তো মহান যে নবী, মহানবী। তো দেখো আমরা যে দিয়ে আসলে ব্যাস বাক্য করছি সাধারণ কর্মধারয় সমাসে। সাধারণভাবে কোনো কিছু তুলনা থাকলেই তুমি আসলে সাধারণ কর্মধারয় ভাবতে পারো। এরপর যদি আমরা দেখি, তোমাদের আছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, মধ্য পদলোপী কর্মধারয় সমাসটা আসলে কেমন? মধ্যপদ, মাঝের পদ, লোপ মানে কমে যাওয়া, তো মাঝের পদ কমে যেয়ে যদি কোনো সমাস হয় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। একটা উদাহরণ দিলে তুমি বুঝবা। মনে করো আমি বললাম বিজয় পতাকা, এই শব্দটা আসলে ভাঙলে এর মধ্যে কি ছিল জানো? বিজয় নির্দেশক পতাকা। নির্দেশক শব্দটা বাদ যে দেখো বিজয় পতাকা কিন্তু এখানে হয়েছে। তো এই যে মাঝের পদটা লোপ পেল, এর জন্য এর নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সিংহাসনও কিন্তু উপরে লিখছিলাম সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত জিনিসটা বাদ যে আমাদের কিন্তু সিংহ আর আসন আসছে, এইটা মিলে হয়েছে সিংহাসন। এইটাও একটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর আসো দ্বিগু কর্মধারয় সমাস। দ্বিগু কর্মধারয় সমাসটা আসলে কেমন? যদি প্রথমে কোনো সংখ্যা থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এটা একটা দ্বিগু কর্মধারয় সমাস। সংখ্যা কেমন? যদি আমি বলি 3 রাস্তা, এটাকে যদি তুমি ব্যাস বাক্য করো হবে 3 রাস্তার সমাহার। দেখো এর ব্যাস বাক্যটা আসলে সমাহার দিয়ে করতে হয়। তাহলে তুমি আসলে আইডেন্টিফাই কিভাবে করবে এটা দ্বিগু কর্মধারয়? প্রথমে একটা সংখ্যা থাকবে, 3 রাস্তা, 7 রাস্তা যদি থাকতো 7 রাস্তার সমাহার। তো এটা হবে দ্বিগু কর্মধারয়। সংখ্যা দেখে আমরা বুঝবো যে এটা দ্বিগু। ওকে, 3টা হলো, আমরা একটু মুছে দেই। এরপর আর 3টা আছে আমাদের, কিন্তু সহজই, তুমি যদি সহজ ভাবে আসলে নাও তাহলে জিনিসটা সহজ। উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়, যে কোনো পরীক্ষাতে আসলে এই দুইটা থেকে এসে থাকে, উপমান আর উপমিত। এটা অনেকে অনেক ভাবেই বোঝায়, অনেক ভাবে নিজেও বোঝা থাকে। তো তুমি একটু দেখো, দুইটা শব্দ যদি আমি লিখি, চন্দ্রমুখ, যদি কারোর মুখ সুন্দর হয় তাহলে আসলে বলা হয় তার মুখটা চাঁদের মতো, চন্দ্রমুখ। তো মুখকে আসলে তুলনা দেওয়া হয়েছে চাঁদের সাথে, কিন্তু আসলেই মুখ কি কখনো চাঁদ হয়? হয় না কিন্তু। তো যদি এরকম অবাস্তব কোনো কিছুর সাথে কল্পনা দেওয়া হয় যেটা মান রক্ষা করে নাই, তাকেই বলা হয় উপমিত। আর মান রক্ষা করলে তাকে বলা হয় উপমান। যেমন যদি বলি কাজল কালো, কাজল কালো, দেখো কাজল কিন্তু আসলে কালোই হয়। তো কাজল কালো, কাজল শব্দের অর্থও কালো, মানে কাজল দেখতেও কালো, এইটা আবার কালো, তো কালো কালো কিন্তু মিল আছে। যদি আমরা বলি তুষার শুভ্র, বরফ কিন্তু সাদাই হয়, তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা। তো দেখো সাদা সাদা কিন্তু মিল আছে। তো যদি এমন তোমার শব্দের সাথে কোনো মিল থাকে বা মান রক্ষা করে, সেটাই হবে উপমান কর্মধারয় সমাস। এর ব্যাস বাক্যটা করতে হবে ন্যায় দিয়ে। তো উপমানে মাঝে ন্যায় আসবে আর উপমিততে শেষে ন্যায় যাবে। কিভাবে দেখো, কাজল কালো হবে কাজলের ন্যায় কালো, মাঝে দেখো ন্যায় আসছে, কাজলের ন্যায় কালো। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। উপমিতর আমরা উদাহরণ দিছিলাম বাস্তবের সাথে যদি মিল না থাকে। চন্দ্রমুখ, মুখ আসলে কখনো চাঁদের মতো হতে পারে না। আরো যদি একটা উদাহরণ দেয়, মনে করো সিংহ পুরুষ, এখন পুরুষ যতই গর্জন দিক না কেন সেটা তো আসলে সিংহের মতো হয় না, তাই না? তো
বাস্তবের সাথে আসলে মিল নাই, আমরা রূপক ভাবে আসলে তুলনাগুলো দেওয়া হয়। তো এটা হবে উপমিত, বাস্তবের সাথে মিল না থাকলে এর ব্যাসবাক্য কি করব, মুখ চন্দ্রের ন্যায়, মুখটা সামনে নিয়ে আসবো, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা, তাহলে হলো কি যে যদি বাস্তবের সাথে কোনো কিছু মিল থাকে তাহলে সেটা হবে উপমান, বাস্তবের সাথে মিল না থাকলে সেটা হবে উপমিত। এরপর আরেকটা করেই, টাইম একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা কর্মধারয় সমাসের আরেকটা আছে, এটা করে আজকে শেষ করব। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয়, তিনটা উদাহরণ দিব। মন মাঝি, বিষাদ সিন্ধু, ক্রোধানল। আচ্ছা দেখো তো, মন, বিষাদ, ক্রোধ, এইগুলা কি আসলে তুমি ধরে কাউরে প্রকাশ করতে পারো যে আমার মনটা অনেক বড়, তো আমার মন 2 কেজি, তুমি ধরে দেখাতে পারবা? কখনো কিন্তু সম্ভব না। বিষাদ সিন্ধু মানে, সিন্ধু মানে সাগর, বিষাদ মানে মন খারাপ, তো মন খারাপ সাগরের মতো, তো তোমার মন খারাপ, তুমি আসলে কাউরে ধরে দেখাতে পারবা না আমার 3 কেজি মন খারাপ হয়েছে। তো এইটা আসলে ফিল করার ব্যাপার, যদি প্রথমে অ্যাবস্ট্রাক্ট থাকে যেগুলো আসলে ধরা ছোঁয়া যায় না, তোমার অনুভব করতে হয়, এমন শব্দগুলাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট, এবং এইটাই হবে রূপক কর্মধারয় সমাস। ক্রোধানল মানে, আমাদের রাগ হলে অনেক সময় আমরা বলি না যে আমার কিন্তু মাথা আগুন হয়ে গেছে, তো আগুনের মতো রাগকে বলা হয় ক্রোধানল। তো তোমার রাগ হলে তুমি আসলে ধরে বা ওইভাবে বুঝাতে পারবা না যে রাগটা, ফিল করার ব্যাপার এগুলা। তো প্রথমে যদি কোনো কিছু এমন ফিল করার ব্যাপার থাকে সেগুলো হবে রূপক কর্মধারয়। আগে তোমার আইডেন্টিফাই করতে হবে এটা কি সমাস, তারপর তোমার ব্যাস বাক্য করতে হবে। তো আইডেন্টিফাই করলাম এটা রূপক কর্মধারয় সমাস, যে প্রথমে যেগুলা আছে, যে শব্দগুলো, এগুলো ধরা ছোঁয়া যায় না। এখন বুঝলাম তাহলে এটা রূপক। রূপক বোঝার পরে আমরা আসলে রূপ দিয়ে ব্যাস বাক্য করতে পারবো। মন মাঝি, এটা যদি ব্যাস বাক্য করি, মন রূপ মাঝি, তো দেখো মাঝে আমরা রূপ আনছি, বুঝছি রূপক কর্মধারায় রূপ আনছি। বিষাদ সিন্ধু, তাহলে বিষাদ রূপ সিন্ধু। ক্রোধানল, ক্রোধ রূপ আনল, আনল মানে আগুন। দেখো যখন আইডেন্টিফাই করতে পারছি এটা রূপক কর্মধারায়, তখন কিন্তু আমরা রূপ দিয়ে ব্যাস বাক্য করছি। তোমরা যদি এই শেষের তিনটাও খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের পরীক্ষায় খুব বেশি কমন আসবে। উপমান থেকে প্রশ্ন আসে, উপমিত থেকে, রূপক কর্মধারায় থেকে, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। তো সমাসের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দুইটা নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।